আজকে আমরা সোরাইনাম নিয়ে আলোচনা করব। তো এই চ্যানেলে যত আলোচনা আমি ইতিপূর্বে করেছি, সবাইকে বলছি যে এখানে এটা কোনো ক্লাস না, এটা একটা আলোচনা। আপনাদের কাছ থেকে আমার শিখার আছে, আমার কাছ থেকেও আপনাদের কিছু হয়তো শিখার আছে। তো আমরা চেষ্টা করি, চলেন সোরাইনাম নিয়ে কিছু কথা বলি। সোরাইনাম নিয়ে কথা বলার আগে আমরা একটু চেষ্টা করি হেনিম্যান সোরাকে কিভাবে বুঝতেন। হেনিম্যানের কাছে সোরার ডিফারেন্সিয়েশন, তার অ্যানালজি, বিভিন্ন অ্যানালজি যে উনি সোরার জন্য ড্র করেছেন ক্রনিক ডিজিজে, তারপরে অর্গাননে, হেনিম্যানের কাছে সোরা ছিল অনেক বিশাল একটা বড় ব্যাপার। উনি বলতেন যে সোরা হচ্ছে ফাউন্ডেশন অফ অল ক্রনিক ডিজিজ। কিন্তু আমরা যদি সোরাকে যদি সিম্পল টার্মে চিন্তা করি, বেসিক্যালি সোরা হচ্ছে চুলকানি, বাংলা কথায়, বাংলা ভাষায়। হ্যাঁ, চুলকানি, সেটা অল্প একটু চুলকানি হোক, কেউ তার আঙ্গুলের মাথা দিয়ে তার চোখের ভিতরে চুলকাক, আর তার শরীরে বিরাট বড় একটা এক্সিমা অথবা সোরাইসিস যেখানেই থাকুক, সবই কিন্তু সোরা। ছোট বড় রিগার্ডলেস, এটা একটা প্রিডিসপোজিশন, অনেকটুকু জেনেটিক, অনেকটুকু ইপিজেনেটিক। যেটা জেনেটিক সেটা হচ্ছে লং টার্ম ফ্যামিলিতে থাকা, আর যেটা এপিজেনেটিক সেটা হচ্ছে আমরা যেটা বাইরের বিভিন্ন সোর্স থেকে অ্যাকোয়ার করি, এনভায়রনমেন্ট থেকে হোক। আপনি একটা কারো পাশে বসলেন, তার গায়ে সোরাইসিস আছে অথবা স্কেবিজ আছে, ওইখান থেকে বাসায় নিয়ে আসলেন, ওটা হচ্ছে কাইন্ড অফ ইপিজেনেটিক। হ্যাঁ, তো হেনিম্যানের এই যে ডিফারেন্সিয়েশন, এই যে ডেফিনিশন, আমার বিশ্বাস ডক্টর হেনিম্যান যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে হয়তো উনার এটার দৃষ্টিভঙ্গিটা একটু হলেও পরিবর্তন হইতো। কারণ 200 ইয়ার্স প্লাস পরে আমরা সোরার বিভিন্ন রূপ দেখতে পাই। সোরার বিভিন্ন যদি রূপ নাই থাকতো, তাহলে কিন্তু আপনার টিউবারকুলার মায়াজম আসতো না, তাহলে কিন্তু সিফিলিস মায়াজম আসতো না, তাহলে কিন্তু সাইকোটিক মায়াজম কিন্তু এত একটা ফ্লারিশ হইতো না। সাইকোটিক মায়াজম আসতো, কিন্তু এত ফ্লারিশ হইতো না, এত এত বিবর্তন হইতো না সাইকোটিক মায়াজমের। যাই হোক, হেনিম্যান বলতেন যে সোরা ইন্টারনাল অর্গানকে ইনভেড করতে পারে, মানে ইন্টারনাল অর্গানকে ইন্টারনাল অর্গানের ভিতরে সোরা ঢুকতে পারে, হেলথি অর্গানের ভিতরে। এবং আমাদের ইন্টারনাল অর্গানকে হেলথি রাখার জন্য আমাদের ইমিউন সিস্টেম, ভাইটাল ফোর্স, সমস্ত শরিক ম্যানিফেস্টেশনকে, এক্সেমা সোরাইসিসের মতো রোগকে আমাদের স্কিনের উপরে ঠেলে দেয়। এইটা কিন্তু সত্য কথা, এইটা কারেক্ট, এটা 100% কারেক্ট। এটার ভিতরে তেমন একটা কোন রকম দ্বিমত আমি দেখি নাই আর কি। তো এখানে আমরা এটাকে নিয়ে কি করব? প্রশ্ন হচ্ছে আমরা এটাকে নিয়ে কি করব? রোগ তো অনেক আছে, ওষুধ অনেক আছে, আমরা কি করতে পারি? আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, কিভাবে দেখব, কিভাবে বুঝবো, কিভাবে জানবো? তো প্রথম ব্যাপার হচ্ছে আমরা কেয়ারফুল কেস টেকিং করব। হ্যাঁ, রোগীকে বুঝতে চেষ্টা করব, তার ফাংশনাল প্রবলেম, প্যাথোলজিক্যাল প্রবলেম, এপিজেনেটিক প্রবলেম, ফ্যামিলি হিস্ট্রি, সবকিছু আমরা বুঝতে চেষ্টা করব। হ্যাঁ, প্রত্যেকটা রোগ
যে কোনো রোগ হোক সেটা। আজকালকার জমানায় প্রত্যেকটা রোগের মাল্টাই মায়াজম আছে। আ একটা মায়াজম দিয়ে একটা রোগ হয় না। এখনকার জমানায় হয় না। এট লিস্ট এখনকার জমানায় হয় না। আপনারা কিভাবে কেস পান আমি জানি না। আমি যেভাবে কেস পাই যে রোগী সব ধরনের ডাক্তারের কাছে হইয়া তারপরে হোমিওপ্যাথিতে আসে, তাই না? তো ওই সব ধরনের ডাক্তারের কাছে হইতে আ রোগ এমন একটা পর্যায়ে যায় যখন আর ওইটা একটা মায়াজমের ভিতরে থাকে না। তো অলমোস্ট every manifestation of almost every disease is nearly multi-miasmatic. আমরা রোগীর progression evolvement দেখব মায়াজমের। মায়াজম কোন স্টেজে আছে? তার তার ভিতরে বুঝতে চেষ্টা করব। আমরা conceptually বুঝতে চেষ্টা করব। হয়তো আমাদের কনসেপ্ট ইনিশিয়াল কেস টেকিং এ কারেক্ট নাও হইতে পারে। একটা প্রবলেম আছে এখানে আম হোমিওপ্যাথির ক্ষেত্রে যে ১ম কেস টেকিং এ রোগীকে 100% বুঝে ফেলতে হবে। এটা কিন্তু নিয়ারলি ইম্পসিবল। হ্যাঁ? এটা নিয়ারলি ইম্পসিবল। অনেক কেসই এটা নিয়ারলি অলমোস্ট ইম্পসিবল। আপনি একটা মানুষকে দেখেন নাই, জানেন নাই, জীবনেও দেখেন নাই, তার সাথে এক কাপ বইসা চা খান নাই জীবনে। আপনি ১ ঘন্টায় কিভাবে রোগীটাকে পুরা বুঝবেন? আমি জানি না এটা কিভাবে পসিবল। তবে আমার কাছে মনে হয় যে একটা পেশেন্টকে বুঝার জন্য এট লিস্ট তার সাথে কিছুদিন চলাফেরা করতে হয়। তো এই যে তার কেস টেকিং, এই কেস টেকিং এর মাধ্যমে আমরা ১ম কেস টেকিং এর মাধ্যমে আমরা যতটুকু চেষ্টা করা সম্ভব আমরা বুঝতে চেষ্টা করব। এটা খুব ইম্পোর্টেন্ট। সোরাইনামের ক্ষেত্রেও ইম্পোর্টেন্ট, অন্যান্য মেডিসিনের ক্ষেত্রেও ইম্পোর্টেন্ট। তাই না? এগুলি হচ্ছে বেসিক। হয়তো আপনারা চিন্তা করতেছেন যে এই লোক কেন বেসিক কথা বলতেছে? বেসিক কথা বলার একটা কারণ হচ্ছে যে আমরা সোরাইনাম ওষুধটা অনেক ক্ষেত্রে খুব বেশি ইউজ হয়, আবার অনেক ক্ষেত্রে ইউজই হয় না। আ আমরা যেমন আ অ্যাকোনাইট ইউজ করি সব জায়গায়। আহ যেখানে দরকার নাই সেখানেও হয়তো ইউজ করি, যেখানে দরকার আছে সেখানে হয়তো ইউজ করি। আবার যেখানে দরকার আছে সেখানে এমন লো পোটেনসি তে ইউজ করি যে অ্যাকোনাইট অ্যাকশন করে না। তো এটার কারণ হচ্ছে যে আমরা বুঝতে চেষ্টা করতে চাই না। হ্যাঁ? আমরা বুঝতে চেষ্টা করতে চাই না। একটু বুঝতে চেষ্টা করতে হবে। যে তার মায়াজমটা কোন স্টেটে আছে এবং তার ডেপথ কতটুকু। আমরা যদি একটু ডেপথ বুঝতে পারি, আমরা পোটেনসিও বুঝতে পারবো, পোসোলজিও বুঝতে পারবো, আর মায়াজমও বুঝতে পারবো। ৩ টা একসাথেই হয়তো বুঝতে পারবো। অনেক সময় বুঝতে নাও পারতে পারি, কিন্তু আমাদের বুঝতে চেষ্টা করতে হবে। তো সোরিক মায়াজমের আ মোস্ট প্রমিনেন্ট ফিচার কি? সোরাইনাম যে আসছে, সোরাইনাম কিন্তু টেকনিক্যালি আ সোরিক ম্যানিফেস্টেশন থেকেই সোরাইনাম ওষুধটার প্রুভিং এটার জন্ম এবং এই মায়াজমটার মেইন এক্সপ্রেশন কি? মেইন এক্সপ্রেশন হচ্ছে উইকনেস, ল্যাক অফ এনার্জি। এনার্জি নাই শরীরে। হ্যাঁ? খাওয়া-দাওয়া করতেছে রোগী কিন্তু তার কোনো এনার্জি নাই। চলাফেরা করতেছে তার কোনো এনার্জি নাই। আমরা কি ওষুধ চিন্তা করি ১ম? আমরা অনেক ক্ষেত্রে অ্যাসিড ফস চিন্তা করি যে এই লোকের তো কোনো শক্তিই নাই গায়ে। আমরা অ্যাসিড ফস কিন্তু টেকনিক্যালি একটা সোরিক এবং সিফিলিটিক মেডিসিন। কিন্তু আমরা অ্যাসিড ফস দিয়ে যদি ফেল করি তখন কি করব? অ্যাসিড ফস দিলাম, তার কোনো তার কোন সে কিছুদিনের জন্য প্যালিয়েট হয়ে থাকে। কিছুদিনের জন্য ভালো থাকে। তারপর আমরা কি করব? সো এই কারণে আমরা সোরিক এক্সপ্রেশন গুলি, মায়াজমেটিক এক্সপ্রেশন গুলি আমরা বুঝতে চেষ্টা করব। উইকনেস, হ্যাঁ? খুব কম। সব ক্ষেত্রেই খুব কম। পারতেছে না আর। নট ক্যাপেবল, হ্যাঁ? প্রচন্ড হার্ড ওয়ার্ক করতেছে, প্রচন্ড কষ্ট করতেছে। প্রচন্ড কষ্ট করতেছে তার হেলথ কে ধইরা রাখার জন্য। কিন্তু সে পারতেছে না। হার্ড ওয়ার্কিং, হ্যাঁ? কেয়ার অফ আদার্স। প্রচন্ড মানুষের জন্য কেয়ার করে। কিন্তু এট দ্য সেম টাইম তার শরীর ভালো থাকে না। তার নিজের শরীর ভালো থাকে না। এখন যে কেয়ারটেকার সে যদি নিজেকেই কেয়ার না করতে পারে তাহলে তো সমস্যা। সো আমরা কি ওষুধ চিন্তা করি? মোস্ট প্রমিনেন্ট ওষুধ। হ্যাঁ? মোস্ট প্রমিনেন্ট ওষুধের ভিতরে চিন্তা করলে আমরা চিন্তা করতে পারি ককুলাস ইন্ডিকাস, কার্সিনোসিন আমরা এগুলি চিন্তা করতে পারি। কারণ ওইখানে সোরা এবং
সাইকোসিস একসাথে মিলা কার্সিনোসিনের প্রেজেন্টেশন দেয়। ফ্যামিলি ওরিয়েন্টেড, প্রচন্ড রকম পজেসিভ, তার সে সবসময় মানুষকে তার সম্বন্ধে ভালো চিন্তা করতে শেখায়, ইমপ্রেশন মেকার। হ্যাঁ, সোরা সবসময় স্লো, কারণ তার ইন্টারনাল উইকনেস, ইন্টারনাল স্লোনেস এর জন্য নিজে নিজে মানুষ স্লো হয়ে যায়। সে একটা জিনিস যেটা সে আগে 10 মিনিটে করতে পারতো, এখন তার 20 মিনিট লাগে। প্রচন্ড শরীর নিয়ে প্রচন্ড চিন্তা, দুনিয়ার সবকিছু নিয়ে চিন্তা, প্রচন্ড লজ্জা পায় তার প্রবলেমগুলি বলতে। হ্যাঁ, প্রচন্ড ব্লাশ করে, কোন ওষুধে আছে, সিলিকাতে আছে। তারা তাদের আত্মরক্ষা, পার্সোনাল সেফটির জন্য প্রচন্ড কনসার্ন। হ্যাঁ, তারা নরম, সফট, নেচারে নরম, শরীরেও নরম। তারা চুপচাপ, কারণ তার ইন্টারনাল উইকনেসের জন্য তারা এমনি চুপচাপ হয়ে যায়। তারা একটা জিনিসকে ধরে রাখতে পছন্দ করে, ক্লিঙ্গিং। হ্যাঁ, প্রচন্ড ভয় পায় যে এই রোগ হলে আমার কি হইতে পারে। তো এগুলি হচ্ছে সোরার ক্লাসিক প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশনগুলি আপনারা, আমি জানি না আপনারা কিভাবে সোরাইনামকে চিন্তা করেন। এই প্রেজেন্টেশনগুলি আপনারা সোরাইনাম স্টাডি করলে এই সবগুলি প্রেজেন্টেশন আপনারা সোরাইনামে দেখবেন। এই কারণেই এইটা নিয়ে এখন কথা বলা। তো এটা অনেক বড় প্রশ্ন। সবাই বলে যে সোরা কি কিউর করা সম্ভব? সোরা কি আসলে কিউর হয়? যে কোনো মায়াজম এর দুইটা স্টেট আছে, একটা অ্যাক্টিভ স্টেট, একটা লেটেন্ট স্টেট। অ্যাক্টিভ স্টেট হচ্ছে যে এখন সে কি করতেছে শরীরে। সো এনি প্রেজেন্ট সোরিক সিমটমস, সেটা যেটাই হোক, যেটা তার লাইফ এবং তার হেলথকে ইম্প্যাক্ট করতেছে, এটা হচ্ছে তার অ্যাক্টিভ মায়াজম। এবং যখন এটাকে ট্রিটমেন্ট করা হয়, ওই স্টেটটা কমে আসে, পেশেন্ট ভালো ফিল করে, সিমটমস গুলি ক্লিয়ার হয়ে যায়। এবং অ্যাজ লং অ্যাজ ওইটা হয়, সোরা তখন একটা স্লিপিং স্টেটে চলে যায়, সোরা তখন লেটেন্ট হয়ে যায়। এবং যতদিন পর্যন্ত সে লেটেন্ট স্টেটে থাকবে, সে পিছনে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাক বার্নারে চলে যাবে, ততদিন পর্যন্ত সে লেটেন্ট স্টেটেই থাকবে। এবং সে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ তেমন একটা করে না শরীরে। এখন সে যদি একটা সোরিক সিমটম যদি 90 বছর বয়সে কারো যায় প্যাথোলজিক্যাল চেঞ্জ করে, তাহলে কিন্তু আপনারা কেমন মনে করেন আমি জানি না, আমার কাছে কিন্তু এটা তেমন প্রবলেমেটিক না। এখন ধরেন আমি বেঁচে রইলাম, আমি 90 পর্যন্ত বাঁচলাম। 90 বছর বাঁচার পরে সোরা এমন একটা প্রবলেম ক্রিয়েট করলো যে আমার আর তখন বেঁচে থাকা সম্ভব না। 90 বছর পর্যন্ত আমি ভালো হায়াত পাইছি। আমি কিন্তু ভালো হায়াত পাইছি 90 বছর পর্যন্ত। সো ওইটা তেমন একটা প্রবলেমেটিক না। আমি আমার জন্ম থেকে শুরু করে যদি আমি 90 বছর পর্যন্ত বাঁচতে পারি, তারপরে যদি সোরা আমাকে অ্যাটাক করে, কোন রকম প্রবলেম ক্রিয়েট করে, যে প্রবলেম থেকে আমি উঠে আসতে পারবো না, ইররিকভারেবল প্রবলেম, হ্যাঁ, ইনকিউরেবল প্রবলেম, তাহলে কিন্তু তেমন একটা প্রবলেম না। এটা নিয়ে আমরা আমরা ওয়ালে মাথা বাড়ি দিলেও কিন্তু তেমন একটা রেজাল্ট হবে না, কারণ সবকিছুরই একটা বিগিনিং আছে, একটা শেষ আছে। একটা পিঁপড়ারও যেমন বিগিনিং আছে, শেষ আছে, আমাদেরও বিগিনিং আছে, শেষ আছে। হিউম্যান বিইং এরও কিন্তু বিগিনিং আছে, শেষ আছে। এটা তো আমরা সবাই বুঝি। যাই হোক, সো মায়াজমেটিকলি, মেডিসিনালি, একটা মায়াজম তার ক্লিয়ারেন্স এবং তার অ্যাক্টিভিটি এবং লেটেন্ট স্টেট, এই তিনটার উপরে বেসিস করা, আমি যতটুকু আমার জ্ঞানে বলে আর কি, ছোট জ্ঞানে, যে মায়াজম যদি লেটেন্ট স্টেটে চলে যায়, তার যদি কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ না আসে, হ্যাঁ, ফাংশনাল প্রবলেম, ছোটখাটো ফাংশনাল প্রবলেম যদি থাকে, তাহলে সে ঠিক আছে, রোগী ঠিক আছে। কারণ একটা ক্যান্সার হওয়ার থেকে শরীরে একটু হালকা পাতলা চুলকানি থাকা অনেক ভালো। হালকা পাতলা চুলকানিতে রোগীটা মারা যাবে না, কিন্তু ক্যান্সারে রোগীটাকে নিয়ে যাবে। হ্যাঁ, কথাগুলি শুনতে হয়তো একটু অকওয়ার্ড লাগে, কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি। তো
আসি আমরা এবার সোরাইনাম। হিয়ারিং এর প্রেজেন্টেশন এবং তার প্রিপারেশন। সোরাইনামের উৎপত্তি হচ্ছে যে পিউরিলেন্ট ড্রেনেজ থেকে। পিউরিলেন্ট জিনিসটা কি? পিউরিলেন্ট জিনিসটা এই যে ছবিতে এই এটা এই জায়গার এই আপনার এই যে এখানে এই এই ছোট্ট একটা এই যে পস্টিউলটা, এই পস্টিউলের ভিতরে সাদা পুজ আছে। এটাই হচ্ছে পিউরিলেন্ট পাস। এবং এইটাকে ড্রেনেজ করে, এটাকে বের করে, হ্যাঁ, এটা এখান থেকে ওষুধটা প্রিপারেশন করা হয়েছে। এখন অনেকে বলে যে সোরাইনামের উৎপত্তি হচ্ছে স্কেবিস থেকে। ওইটা আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব যে স্কেবিজের ইভলভমেন্ট কি, তার লাইফ সাইকেল কি, স্কেবিস কিভাবে আমাদের স্কিনের নিচে থাকে। ওইটা আমরা আমাদের ডিসেম্বর মাসে ক্লাস আছে, ওইটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। তো এখানে এই যে তার ড্রেনেজ, এই ড্রেনেজের থেকে সোরাইনাম প্রিপারেশন করা। এবং এটা কি ইম্পর্টেন্স? এটার ইম্পর্টেন্স হচ্ছে যে এই যে ছবিটার ভিতরে তার শুধু এই স্কিনের উপরই দেখেন, এই স্কিনের উপরই তার প্রেজেন্টেশন। হ্যাঁ, তার এই রোগীটার আপনার এটা একটা ফাংশনাল প্রবলেম। এটা তার কোনো ভাইটাল অর্গানে নাই, এটা তার স্কিনে আছে এবং আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি। সো এটার আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের নেক্সট স্লাইডগুলির জন্য। যখন এরকম সাদা পাস থাকে অথবা গ্রে ডিসচার্জ থাকে, এটা একটা ইনফেকশন ইন্ডিকেট করে। সেটা ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক, একটা ইনফেকশন ইন্ডিকেট করে। এবং এখান থেকে আমরা ওষুধের ডিফারেন্সিয়েশন বুঝতে পারি। তো ক্লাসিক সোরাইনাম আপনার থেকে প্রুভিং থেকে ক্লাসিক সোরাইনামের থিম হচ্ছে অ্যাডভার্সিটি। একটা অ্যাডভার্স সিচুয়েশন। অ্যাডভার্স কথাটার অর্থ কি? অ্যাডভার্স কথাটার অর্থ হচ্ছে যে বাইরের সবকিছু আমার বিরুদ্ধে, আমি স্ট্রাগল করতেছি। হ্যাঁ, আমি প্রচন্ড বার্ডেন্ড, আমি আমার আমার ঘাড়ের ভিতরে 50-100 পাউন্ডের বোঝা, যেটা আমি সামলাইতে পারতেছি না। প্রত্যেকটা জিনিস আমার বিরুদ্ধে। এখন অ্যাডভার্স সিচুয়েশনের আপনার যদি দিতে যাই, তাহলে রাশিয়ার একটা জায়গায়, রাশিয়াতে একটা জায়গা আছে যেখানে -83°C হয়, আপ টু -83°C থাকে উইন্টারের সময় টেম্পারেচার। ওইটা হচ্ছে ট্রু অ্যাডভার্স সিচুয়েশন, যে আপনার গাছের পাতাগুলি পর্যন্ত ফ্রোজেন হয়ে যায়, বাইরে 2 মিনিটের 1 মিনিটের বেশি থাকা যায় না। ওটা হচ্ছে ট্রু অ্যাডভার্স সিচুয়েশন। হ্যাঁ, যে এত ঠান্ডা যে মানুষ বের হতে পারে না বাসা থেকে, বের হওয়া সম্ভব না। 24 ঘন্টা গাড়ির ইঞ্জিন অন করে রাখতে হয়, নাহলে কিন্তু পুরা গাড়ির ইঞ্জিন ফ্রিজ হয়ে যায়। সো এরকম অ্যাডভার্স সিচুয়েশনে মানুষ প্রচন্ড বার্ডেন ফিল করে প্রত্যেকটা কাজ করার আগে। সো সেটা ক্রনিক কোল্ড হোক, ক্রনিক স্কিনের প্রবলেম হোক, যেটাই হোক, অ্যাডভার্সিটি হচ্ছে মেইন থিম এই ওষুধটার। তো এটা একটা সেন্স অফ ডিসপেয়ার ক্রিয়েট করে। এখন আমি কি করব? এই যে সেন্স অফ ডিসপেয়ার, এই যে চ্যালেঞ্জ, এটাই হচ্ছে সোরাইনামের ক্লাসিক থিম। এবং এই থিম এই ওষুধের প্রত্যেকটা স্টেজে আছে। প্রত্যেকটা স্টেজে এই ওষুধ থিম ক্যারি করার আপনি কোনো না কোনো ভাবে এটাকে আমরা ওই ওষুধের সাথে আমরা অ্যাটাচ করতে পারবো, আমরা এটাকে কোরিলেট করতে পারবো। এবার আমরা আসি সোরাইনামের ইন্ডিকেশন। আমরা এই
স্কিন ডিজিজে, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজে আমরা একটু পরে দেখব। অনেক ওষুধ আছে। সোলাইনাম প্রায় ৩০ টার উপরে ওষুধের প্রাইমারি ক্যারেক্টারিস্টিক ক্যারি করে। তো ৩০ টা ওষুধ নিয়ে তো আমরা এখানে আলোচনা করতে পারবো না। কিছু ওষুধ নিয়ে আমরা আলোচনা করছি পরের স্লাইডে। তো আমরা এই জিনিসটাকে যদি আমরা একটু ফিল করতে পারি যে আমি ক্যালকেরিয়া সালফ দিয়ে আমার একটা রোগী ঠিক হয় নাই। তার কিছুদিন সে ভালো আছে, কিন্তু কিছুদিন পর তার এই প্রবলেম দেখা দেয়। আমরা টেকনিক্যালি অনেকে সালফার ওষুধটার কথা চিন্তা করি। সালফার ওষুধটা দেওয়ার পরে আমার রোগী অ্যাগ্রেভেট করলো। তো তখন আমি কি করব? তখন ওই রোগীটার ক্ষেত্রে আমি কি করব? তখন আমার এই ধরনের ওষুধের কথা চিন্তা করা উচিত। সোলাইনাম টাইপের ওষুধের কথা আমার চিন্তা করা উচিত। কারণ এই রোগীটা এমন একটা অ্যাডভার্স কন্ডিশন এ গেছে যে তখন ঐখান থেকে তার উঠে আসা সম্ভব না। যাই হোক, সোলাইনামের ইন্ডিকেশনে আসি। সোলাইনাম শাইনেস টিমিডিটি প্রচন্ড সোরার ওয়ান অফ দ্য ক্লাসিক ইন্ডিকেশন অফ সোরা হচ্ছে যে প্রচন্ড সে লজ্জা পায়, প্রচন্ড টিমিড, প্রচন্ড ইন্ট্রোভার্ট, প্রচন্ড তার মনের ভিতরে এংজাইটি, হ্যাঁ, তার প্রচন্ড ডিপ্রেশন। এগুলি টেকনিক্যালি যে সোরা মায়াজম ইন্ডিকেট করবে এরকম কোনো কথা নাই। অনেক প্রেজেন্টিং কেসের ভিতরে অন্যান্য মায়াজম আপনার ফোরফ্রন্টে থাকে, সোরা ব্যাকে থাকে। এ কারণেই হেনিম্যান বলে গেছেন যে প্রত্যেকটা মোস্ট কেসের এন্ডিং হওয়া উচিত একটা অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে, একটা গুড অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে। যদি কোনো গুড অ্যান্টিসোরিক ওষুধ নাও পাওয়া যায় ওই কেসের জন্য, তাহলে 1-2টা ডোজ সালফার অথবা সোরাইনাম ওই কেসে দেওয়া উচিত। কারণ তার যে লেটেন্ট সোরা আছে ওইটাকে যদি আরো একটু লেটেন্ট করে দেওয়া যায় টেকনিক্যালি, তাহলে ওই রোগ তার কোন রকম প্যাথোলজিক্যাল প্রবলেম ফার্দার ক্রিয়েট করতে নাও পারে, হাই পসিবিলিটি। সোলাইনাম প্রচন্ড ওভার রিঅ্যাক্টিভ। যে সে যেমন টিমিড, ওরকম সে এংগ্রিও হয়ে যেতে পারে। আমরা এংরি হয়ে যাওয়ার জন্য মোস্ট কেসে অনেক সময় সালফার চিন্তা করি, অন্যান্য অ্যান্টিসোরিক ওষুধ চিন্তা করি। আমাদের সোলাইনামকেও চিন্তা করা উচিত, কারণ তার যে অ্যাডভার্সিটি, এটা অনেকটা থিমেটিক। হ্যাঁ, এটা অনেকটা থিমেটিক। তার যে অ্যাডভার্সিটি থেকে তার বিভিন্ন রকম তার ক্যারেক্টারে বিভিন্ন রকম রিয়াকশন আসে। এক্সেসিভ টায়ার্ডনেস, প্রচন্ড দুর্বল, প্রচন্ড টায়ার্ড। সে রাত্রে ঘুমাইলেও তার এক্সহশন কাটে না। রাত্রে ঘুমাইলেও এক্সহশন কাটে না তার। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা একটা সিফিলিটিক ওষুধ দেবো এখানে, রাইট? এখানে সিফিলিটিক ওষুধ অনেক ওয়েল ইন্ডিকেটেড, কিন্তু তারপরেও সোরাইনামের মতো ওষুধকে আমাদের মাথায় রাখতে হবে। যদি সিফিলিটিক মেডিসিন কাজ না করলো তাহলে কি করব? হ্যাঁ, ইনসমনিয়া, বিছানার ভিতরে শুলো, সাথে সাথে দুনিয়ার চিন্তা তার মাথায় আসলে, কারণ তার মাইন্ড চলতেছে সে কিভাবে নিজেকে নিজে ঠিক করবে। আমরা কি চিন্তা করি এই ধরনের কেসে? আমরা 2টার সময় 3টার সময় ঘুম থেকে উঠলো, আমরা ক্যালিকার্প চিন্তা করি। সে ঘুমাইতে যাইতে পারে না, আমরা সিফিলিনাম কার্সিনোসিন চিন্তা করি। কিন্তু এর পিছনে কি আছে? এর পিছনে কোন মায়াজমটা কাজ করে? হুম প্রত্যেকটা মায়াজমের পিছনে একটা ব্যাক এন্ড থাকে। মানে পিছনের 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 ড্রাইভার কে? সামনের ড্রাইভার হচ্ছে ধরেন সাইকোটিক মায়াজম, পিছনের ড্রাইভার কে? সো এই পিছনের ড্রাইভার সামনের ড্রাইভারকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। সো যদি তার পিছনের ড্রাইভারের অ্যাক্টিভিটি বেড়ে যায়, তার সামনের ড্রাইভারের সিম্পটম তো থাকবেই, তার পিছনের ড্রাইভারের সিম্পটমও কিছু থাকবে। হুম সোরাইনাম রোগীর চুলের চুলের অনেক অনেক
ভালো ভালো সিমটম আছে, ইন্ডিকেশন আছে। এদের এদের মাথার চুল একটা আরেকটার সাথে লেগে যায়, জট পাকায় যায়, ট্যাঙ্গেল হয়ে যায়। হ্যাঁ, চুল ধরতে না ধরতে চুল ভেঙে যায়, খুইলা এসে পড়ে গোড়ার থেকে। চুল একসাথে স্টিক হয়ে থাকে, চুল শুকায়া যায়, ড্রাই হয়ে যায়। হ্যাঁ, চুলের মাথা ভেঙে যায়। এগুলি হচ্ছে সোরাইনামের ক্লাসিক ইন্ডিকেশন। চোখের অনেক সিমটম আছে সোরাইনামের, অপথ্যালমিয়া, ফোটোফোবিয়া, গ্লাকোমা। এই ধরনের গ্লাকোমাতে কি হয়? গ্লাকোমাতে টেকনিক্যালি যেটা হয়, এটা সিফিলিটিক মায়াজমটা সামনে থাকে, যে তার অপটিক নার্ভের মাইলিন শীটগুলি যেগুলি আছে, এই যেগুলি আপনার সিগন্যাল ক্যারি করে, এই প্রত্যেকটা মাইলিন শীট এগুলি উঠে যায়। মাইলিন শীটটা টেকনিক্যালি আপনি যদি একটা আপনার আঙ্গুলের ভিতরে যদি অ্যালুমিনিয়াম দিয়ে পেঁচান, এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে একটা মাইলিন শীটের মতো, যেটা কন্ডাক্টিভ। হ্যাঁ, যেটা কন্ডাক্টিভ। এবং এই অ্যালুমিনিয়ামটা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্যারি করা সম্ভব না। এটাই হয় গ্লাকোমাতে। সো যেহেতু তার ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্যারি করা সম্ভব না, আমরা আমাদের চোখ যে ইমেজটা অ্যানালগ হিসেবে নিয়ে আসে, ওটাকে ডিজিটাল প্রেজেন্টেশন ব্রেনে দেওয়া সম্ভব না। এটা এটা হচ্ছে সোরাইনামের ক্লাসিক ইন্ডিকেশন, কারণ এখানে সোরা তার একটা ভাইটাল অর্গানকে অ্যাটাক করছে। এখন ওই ইন্ডিকেটেড ওষুধ দিয়ে, ধরেন আমরা গ্লাকোমাতে, হ্যাঁ, ধরেন আমরা গ্লাকোমাতে ফসফরাস দিলাম, ফসফরাস কিছুটা হেল্প করলো, তারপরে আর ফসফরাস আগাচ্ছে না, তখন আমাদের সোরাইনাম চিন্তা করতে হবে। লিপ হারপিস, এটা এটা খুব একটা কমন একটা ডিসঅর্ডার। লিপ হারপিস কিভাবে শুরু হয়? লিপ হারপিস শুরু হয় হচ্ছে ঠোঁটের ভিতরে একটু একটু চুলকায়, হালকা চুলকায়, এইভাবে মানুষ আঙ্গুল দিয়ে চুলকায়, তারপরে এটা ফুইলা এটার ভিতরে পুজ হইয়া এটা বিরাট একটা আকার ধারণ করে। ওই যে প্রথম যে চুলকানি, যখন সে আকার ধারণ করলো, তখন এটা সোরা সাইকোটিক। কিন্তু চুলকানি যখন শুরু হয়েছিল, তখন সোরা দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, এখন লিপ হারপিসে আমরা ইন্ডিকেটিভ মেডিসিন দিলাম, ইন্ডিকেটেড ওষুধ দিলাম, দিয়ে দেখা গেল যে এটা শুকাইয়া এখানে একটা স্ক্যাব ক্রিয়েট হয়েছে। হারপিস ঠিক হইতেছে, কিন্তু সে ঠিক হয়েও ঠিক হইতে চাইতেছে না। তখন আমাদের একটা হাই অ্যান্টিসোরিক চিন্তা করতে হবে।